তোমাদের সবার ভালো লাগবে, এটা অবশ্যই শেয়ার দিয়ে রাখো। আর এরকম ভিডিও আরো পেতে আমার সাথে সাহিত্যজ্ঞের সাথে যুক্ত থেকো। ধন্যবাদ। ত্রিলোক, তিন লোকের সমাহার। এখন এই তিন লোকটা কি কি একটু দেখে নি। দেখো, স্বর্গ, মর্ত, পাতাল। স্বর্গ, মর্ত, পাতাল, এই তিনটা লোককে এক কথায় বলা হয় ত্রিলোক, তিন লোকের সমাহার। আবার এটাকে আমরা অতীত, বর্তমান ও ভবিষ্যৎকেও বুঝে থাকি, ভবিষ্যৎকেও বুঝে থাকি। তাহলে আমি মনে করি যে আগে আমরা যা আলোচনা করেছি সেটা তো খুবই গুরুত্বপূর্ণ, আর এটা হচ্ছে আরো বেশি গুরুত্বপূর্ণ যে ওই ত্রিলোক, তারপরে ত্রিরত্ন, ত্রিফলা, ত্রিভুবন, তে মোহনা, পঞ্চভূত, পঞ্চনদ, ষড়ঋতু, সাত সমুদ্র, সপ্তর্ষি, অষ্টধাতু, অষ্টব্যঞ্জন, নবরত্ন, দশচক্র, দশ দিগন্ত, এইগুলো বলতে আসলে কি বোঝায়, এই বোঝানোর জায়গাটা বা এই বোঝার জায়গাটাকে সমৃদ্ধ করতে আমরা এইটা আলাদাভাবে ব্যতিক্রম ধর্মী একটা স্লাইড উপস্থাপন করতে যাচ্ছি। এটা আমি মনে করি যে জ্ঞানের জায়গা থেকে আরো সমৃদ্ধ হবে। তাহলে ত্রিরত্ন, ত্রিরত্ন বলতে বৌদ্ধ ধর্মের তিনটি মূল ভিত্তিকে বোঝায়, যেমন বুদ্ধ, ধর্ম এবং সংঘ। এই তিনটা বিষয়কে একসাথে বলা হয় ত্রিরত্ন। ত্রিফলা, ত্রিফলা বলতে তিনটা ফলের সমাহার। তাহলে কি কি আছে? আমলকি আছে, হরিতকি আছে, আর বহেরা আছে। তাহলে আমলকি, হরিতকি, বহেরার একটি আয়ুর্বেদিক মিশ্রণকে বলা হয় ত্রিফলা। তারপরে ত্রিভুবন, ত্রিভুবন বলতে তিন ভুবনের সমাহার। এই তিন ভুবনটা কি কি আছে? স্বর্গ, মর্ত আর হচ্ছে পাতাল, আর বর্তমানে কি পৃথিবী। এই তিনটা লোককে একসাথে বলা হয় ত্রিভুবন। এরপরে তে মোহনা, তিনটি নদীর মিলন স্থলকে বোঝা হয় তে মোহনা। পঞ্চভূত, এই যে পঞ্চভূতের সমাহার, এই পঞ্চভূত কি কি একটু দেখে নেই। পৃথিবী, পৃথিবী মানে হচ্ছে ক্ষিতি, জল, অপ, অগ্নি, তেজ, বায়ু, মরুত ও আকাশ, যেটাকে আমরা বোম হিসেবে চিনি। মহাজাগতিক সৃষ্টির যে ভিত্তি, এটাকেই বলা হচ্ছে পঞ্চভূত। পঞ্চনদ, পঞ্চনদ হচ্ছে পাঁচটি নদীর মিলনকে বোঝায় পঞ্চনদ। এখন এই পাঁচটা নদী কি কি? ঝিলাম, চেনাব, রবি, বিয়াস ও শতদ্রু। এই যে পাঁচটা নদী, এটাকে একসাথে বলা হয় পঞ্চনদ। ষড়ঋতু, ষড়ঋতু আমরা জানি যে 6টা ঋতুর সমাহার আমাদের এই বঙ্গীয় অঞ্চলে সাধারণত 6টা ঋতু বিরাজ করে, কিন্তু যদিও এখনকার সময়টাতে 6টা ঋতু আমরা ঠিক পাই না খুব একটা। তো তারপরেও দেখি যে ষড়ঋতু বলতে কাকে কাকে বোঝানো হয়? গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত, এই 6টা ঋতুকে ষড়ঋতু বলে। সাত সমুদ্র, সাত সমুদ্র বলতে কোন কোন সমুদ্রকে বোঝায়? ভূমধ্য সাগর, কৃষ্ণ সাগর, কাস্পিয়ান সাগর, অ্যাড্রিয়াটিক সাগর, এরপরে পারস্য উপসাগর, লোহিত সাগর এবং ভারত মহাসাগর। এই বিষয়গুলোকে একসাথে সাত সমুদ্র বলে। আবার সাত সমুদ্র বলতে গ্রিকেও বোঝানো যায়। সপ্তর্ষি, 7জন ঋষি। এই 7জন ঋষি কি কি আছে? মরীচি, অত্রি, অঙ্গিরা, পুলস্ত, পুলহ, ক্রতু এবং বশিষ্ঠ। এবং কি বশিষ্ঠ, এই যে 7জন ঋষি, তাদের একসাথে বলা হয় সপ্তর্ষি। অষ্টধাতু, বিশেষ করে 8টি ধাতুর একটি মিশ্রণকে বলা হয় অষ্টধাতু, যা এই যে সোনা, রূপা, তামা, সীসা, দস্তা, টিন, লোহা ও পারদের সংমিশ্রণ, লোহা ও পারদের সংমিশ্রণ। এরপরে অষ্টব্যঞ্জন, 8 ধরনের ব্যঞ্জন, 8 ধরনের ব্যঞ্জন বা তরকারিকে বলা হয় অষ্টব্যঞ্জন। নবরত্ন, নবরত্ন বলতে বিশেষ করে সম্রাট আকবরের দরবারে 9 জন জ্ঞানী ও প্রভাবশালী ব্যক্তি এবং রাজা বিক্রমাদিত্যের দরবারে থাকা 9 জন পণ্ডিত বা 9টি পাথরকেও আমরা একসাথে নবরত্ন বলি। বিশেষ করে নবরত্ন বলতে সম্রাট আকবরের দরবারে 9 জন জ্ঞানী ও প্রভাবশালী ব্যক্তিকে বোঝায়। আবার নবরত্ন বলতে রাজা বিক্রমাদিত্যের দরবারে থাকা 9 জন পণ্ডিতকে বোঝানো যায়। আবার নবরত্ন বলতে 9টা পাথরকেও বোঝানো হয়। এরপরে দশচক্র, দশচক্র বলতে বহু জনের ষড়যন্ত্র বা কুমন্ত্রণা বা চক্র, বা এক কথা আমরা বলতে পারি চক্রান্ত। 10 দিগন্ত, সমস্ত দিক বা চারিদিক, সমস্ত দিক বা চারিদিক। এখন দেখি এই যে সম্রাট আকবরের যে নবরত্নরা আছেন, তাদের মধ্যে কে কে? আবুল ফজল, তাদের মধ্যে কে কে? আবুল ফজল। এরপরে আব্দুল রহিম খান ই খানা, বীরবল, মোল্লা দাপিয়াজা, তারপরে ফয়েজি, রাজা মান সিং, রাজা টোডরমল, এই যে 7জন রত্ন। এরপরে আরো আছেন ফকির আজিজ, এরপর আছেন ফকির আজিউদ্দিন এবং তানসেন। এই যে 9 জন বিশেষ ব্যক্তিত্ব, তাদেরকে একসাথে বলা হয় নবরত্ন। এটা হচ্ছে আকবরের নবরত্ন। এরপরে রাজা বিক্রমাদিত্যের নবরত্ন কারা? অমর সিং, কালিদাস,
খপনক, আর্যভট্ট, ধন্বন্তরী, বরাহমিহির, বররুচি, বেতালভট্ট ও শঙ্কু। বেতালভট্ট ও শঙ্কু, এই যে 7 জন রত্ন, তাদেরকে বলা হচ্ছে রাজা বিক্রমাদিত্যের নবরত্ন। এবার নবরত্ন বলতে জ্যোতিষের মূল ভিত্তি হলো নবগ্রহ। জ্যোতিষের মূল ভিত্তি হলো নবগ্রহ, অর্থাৎ 9টি গ্রহ। প্রতিটি গ্রহ একটি নির্দিষ্ট রত্ন দ্বারা প্রতিনিধিত্ব করে। যেমন সূর্য রুবি বা মাণিক্য, চন্দ্র মুক্তা, মঙ্গল প্রবাল, বুধ পান্না, বৃহস্পতি পোখরাজ বা হলুদ নীল, শুক্র হীরা, শনি নীলকান্তমণি বা নীলম, রাহু গোমেদ বা হেসোনেট, কেতু ক্যাটস আই বা বিড়াল চক্ষু। ক্যাটস আই বা বিড়াল চক্ষু। এরপরে আর একটা বিষয় আমরা জেনে নিব, সেটি হচ্ছে আমরা যে 10 দিকের কথা বলি, আমাদের দিক কয়টি? 10টি। আমরা তো সাধারণত জানি যে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, এগুলো হচ্ছে দিক, 4টা প্রধান দিক, কিন্তু আসলে দিক কয়টি? 10টি, সেটা আমরা জেনে নিব। যেমন সেই 10টা দিক কি কি আছে? পূর্ব ইস্ট, পশ্চিম ওয়েস্ট, উত্তর নর্থ, দক্ষিণ সাউথ, ঈশান নর্থ ইস্ট, অগ্নি সাউথ ইস্ট, নৈঋত সাউথ ওয়েস্ট, বায়ু নর্থ ওয়েস্ট, ঊর্ধ্ব উপরের দিক, আর অধ হচ্ছে নিচের দিক। এই 10টা দিক আমরা জানি, আর যদি না জেনে থাকি এখন জেনে নিব। আশা করি আজকের এই ভিডিওটি খুবই উপকারী এবং খুবই তথ্যবহুল। তোমাদের সবার ভালো লাগবে, এটা অবশ্যই শেয়ার দিয়ে রাখো। আর এরকম ভিডিও আরো পেতে আমার সাথে সাহিত্যবিদের সাথে যুক্ত থেকো। ধন্যবাদ।